নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন যে আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে কার্যত পশ্চিমবঙ্গের শেষ তথা দ্বিতীয় দফা নির্বাচনের প্রচার শেষ হতে চলেছে। আর এই শেষ লাস্ট ল্যাপে দাঁড়িয়ে আমার কাছে যে জেলাটা খুব চিত্তাকর্ষক লাগছে এবারের ভোটে, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আসন বিধানসভায় যে জেলাটি থেকে আছে 33। গতবার আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই 33টি আসনের মধ্যে 28টি আসন গিয়েছিল রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দখলে এবং বিজেপি পেয়েছিল 5টি আসন। বলা বাহুল্য, গোটা রাজ্যের মতো সিপিআইএম এবং কংগ্রেস এখানে কোনো আসন পায়নি। আমার যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবার, আমার নিজের যেটা মনে হচ্ছে যে প্রবল প্রতাপান্বিত দুটি দল, আমি আবার আপনাদের মনে করিয়ে দেব যে অর্থবল, পেশিবল সবকিছুতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বামপন্থী বা আইএসএফ এর থেকে যোজন যোজন দূরে এগিয়ে রয়েছে। এবং আপনাদের এটাও তো মনে থাকবার কথা যে আমাদের যে ইলেকটোরাল বন্ডের ফান্ড, তাতে 1 নম্বর দলটি ছিল টাকা পাওয়ার দিক থেকে ভারতীয় জনতা পার্টি, আর 2 নম্বর দলটি কোনো জাতীয় দল নয়, একটি আঞ্চলিক দল ছিল। আপনারা ঠিকই ধরেছেন, সেই আঞ্চলিক দলটির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই সবকিছু সত্ত্বেও আমার যেটা পর্যবেক্ষণ যে বাম এবং খাম জোট, আপনারা জানেন আইএসএফ এই রাজ্যে খাম চিহ্নে নির্বাচন লড়ছে, বাম এবং খাম জোট তাদের উত্তর চব্বিশ পরগনায় বিকল্প শক্তি হিসেবে মাথা তুলছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, অন্তত 10টি আসনে জোরদার প্রতিদ্বন্দ্বী এবং সম্ভাব্য জয়ী হওয়ার একটা জায়গা এই জোট তৈরি করতে পেরেছেন। রাজনীতির অঙ্কে সবসময় 2 আর 2 4 হয় না, 2 আর 2 অনেক সময় 22 হয়। আপনাদের আমি উদাহরণ দিয়ে একাধিকবার বলেছি, নির্দিষ্ট উদাহরণ সাম্প্রতিক অতীতের, সুদূর অতীতের নয়। সাগরদিঘিতে যে আসনটিতে কংগ্রেস জিতেছিল উপনির্বাচনে, তার 6 মাস আগের নির্বাচনে সেখানে কংগ্রেস তৃতীয় পজিশনে ছিল। 80,000 ভোট নতুন করে গেইন করেছিল উপনির্বাচনের সময় কংগ্রেস, মানে বাম জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী। তিনি যদিও পরে তৃণমূলে ক্রস ওভার করেছিলেন, কিন্তু মানুষের এই ভার্ডিক্টটা ইন্টারেস্টিং ছিল। আপনাদের একই সঙ্গে মনে করিয়েছিলাম যে একই সময় শান্তিপুরে উপনির্বাচন হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে যে সিপিআইএম এর প্রার্থী সেখানে 10,000 ভোট পেয়েছিলেন, উপনির্বাচনে পেয়েছিলেন 4 গুণ, 40,000 ভোট। এগুলো সব ইলেকশন রেকর্ডে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা পুরো পরিসংখ্যানটাকে উড়িয়ে দিতে পারি না। এবং তার উপর দাঁড়িয়ে আমার প্রথম যেটা অবজারভেশন, দমদম, উত্তর দমদম, কামারহাটি, বরানগর এবং খড়দা, এই কন্টিগুয়াস বেল্টটা জুড়ে নকশালপন্থী সমর্থিত, আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থীরা একটা জোরদার রাজনৈতিক অভ্যুত্থান ঘটাতে সফল হয়েছেন। অ্যাডভান্টেজেস পয়েন্ট যেটা ছিল, যে বিধানসভা কেন্দ্রগুলোর কথা আমি বলছি, এগুলোর প্রায় প্রত্যেক কটাতেই খুব খারাপ সময় যখন বামপন্থীদের, এমনকি গত লোকসভা নির্বাচনেও আপনারা যদি খেয়াল করেন, দেখবেন 20% থেকে 23% তাদের ভোট শেয়ার ঘোরাফেরা করেছে। এবার এটা সত্যি যে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস তাদের সঙ্গে ছিল, আইএসএফ ছিল না। এবার আইএসএফ আছে, কংগ্রেস নেই। কংগ্রেসের এই কেন্দ্রগুলোতে 2-3% বা 4% খুব বেশি হলে ভোট, সেটাও কিন্তু সব জায়গায় নেই। কংগ্রেসের ভোটের যে কনসলিডেশন, আমার ধারণা এবার কংগ্রেসের আসন আসবে অধিকাংশই, খেয়াল করলে দেখবেন, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর থেকে। সুতরাং কংগ্রেস চলে যাওয়া এবং আইএসএফ ঢোকা,
এতে আমার ধারণা ভোটের শতাংশ বাড়বে, কিন্তু আমি শুধু সেই অঙ্কের উপর দাঁড়িয়ে বলছি না। এই কেন্দ্রগুলোতে একটা পারসেপশন বামপন্থী প্রার্থীরা তৈরি করতে পেরেছেন যে এই ভোটে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে হারাতে হলে এবং সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে হলে সিপিআইএম প্রার্থীদের ভোট দেয়া যেতে পারে। আপনারা মনে রাখবেন, এই পারসেপশনের উপর দাঁড়িয়ে যে ভোট, সেই ভোটটা কিন্তু বাড়তি ভোট। জিততে গেলে সিপিআইএম প্রার্থীদের এই ভোটটাকে ইভিএম বক্সে আনতে হবে। একটা ছোট উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলছি একটা পারসেপশন গড়ে উঠেছে এই ভয়ঙ্কর বাইনারির প্রচারের মধ্যেও। গতকাল রাতে দীপশিতার সমর্থনে উত্তর দমদম কেন্দ্রে একটা সভা ছিল, সেখানে দীপশিতা ছাড়াও বক্তা ছিলেন নওশাদ সিদ্দিকী। আমি বেশি রাতে খবর পাই যে রাত 12টা বেজে গেছে, তখনও জনসমুদ্র, মানুষ অপেক্ষা করছে নওশাদ আসবে। নওশাদ তার আগে হাড়োয়াতে সম্ভবত কোনো একটা গন্ডগোলে জড়িয়ে গেছিলেন, আক্রান্ত হয়েছিলেন, এবং আলটিমেটলি সেই সভা চলেছিল রাত 1:15 পর্যন্ত পুলিশের স্পেশাল পারমিশন নিয়ে, এবং 1:15 অবধি এই জনসভা জনসমুদ্র ছিল। এই খবর বড় মিডিয়া না দেখাতে পারে, কিন্তু একজন রাজনীতি পর্যবেক্ষক হিসেবে আমার মনে হয়েছে এই যে আবেগের গুরুত্বটা, এটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে যখন পানিহাটির মতো বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর রোড শোর দুপাশে বহু জায়গায় কোনো লোক ছিল না। এ ছবি হয়তো ইতিমধ্যে আপনারা দেখেছেন, কারণ সেই ছবি ভাইরাল হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, কামারহাটি কেন্দ্রে মানস মুখার্জি পুরনো যুদ্ধের ঘোড়া নতুন করে লড়তে নেমেছেন। 2016 সালে তিনি মদন মিত্রকে হারিয়েছিলেন। আমি কিছুক্ষণ আগে একটা পথসভা শুনছিলাম তৃণমূল কংগ্রেসের, বড় পথসভা। সেখানে দেখছিলাম যে আক্রমণের বর্ষামুখ হচ্ছে সিপিআইএম এর বিরুদ্ধে, এবং এই বিষয়টা যত সামনে আসবে, তৃণমূল কংগ্রেস যত বেশি করে সিপিআইএম কে আক্রমণ করবে, তত বেশি প্রতিষ্ঠান বিরোধী যা ভোট, সেটা মানুষের দিকে যাবার সম্ভাবনা বাড়বে। এবং দ্বিতীয় যে ইকোসিস্টেমের পরিবর্তন, যেটা আমি বলছিলাম যে বামপন্থীদের উত্তর 24 পরগনাতে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হচ্ছে, এই বেলগড়িয়া নকশালপন্থীদের পুরনো এলাকা হিসেবে পরিচিত ছিল। আপনারা যদি বেলগড়িয়া স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে এগোন, ওখানে সিপিআইএমএল এর একটা শহীদ বেদিয়ে আসেন, দেখবেন প্রায় 16-18 জন যুবকের নাম তাতে লেখা, ওই এলাকাটুকুর মধ্যে, যারা নকশাল আন্দোলনে প্রাণ দিয়েছিলেন। এখন এই নকশালদের এই মুহূর্তে সংসদীয় রাজনীতিতে যেটা সব থেকে বড় গোষ্ঠী, সিপিআইএম এর লিবারেশনের নবেন্দু দাশগুপ্ত, তিনি একটা সময় 2011-তে বেলগড়িয়ায় মানস মুখার্জির বিরুদ্ধে নকশালপন্থী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের নির্বাচনে আমরা দেখলাম যে নবেন্দু মানস মুখার্জির সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আপনারা যদি খড়দার দিকে যান, সেখানে করতানকে কেন্দ্র করে, উল্টো দিকে অবশ্যই অভয়ার মা আছেন, কিন্তু অভয় আন্দোলনের মুখ হিসেবে করতানকে কেন্দ্র করে যে আবেগ উঠে এসেছে, যেভাবে ইয়াং ছেলে মেয়েরা হাজারে হাজারে রাস্তায় নেমেছে, সেটা কিন্তু একটা অন্য নজির সৃষ্টি করেছে। দমদম কেন্দ্র, সেখানে ব্রাত্য বসুর কেন্দ্র, হেভিওয়েট, বুঝতেই পারছেন। ব্রাত্য বসু প্রেসিডেন্সি ছাত্র, সুলেখক, নাট্যকার ইত্যাদি ইত্যাদি আপনারা সবাই জানেন। কিন্তু ব্রাত্য বসুর উল্টো দিকে সিপিএম এর যে তরুণ তুর্কি লড়ছেন, তিনিও প্রেসিডেন্সির ছাত্র, ময়ূক। এবং ময়ূক নিজের দমে
দমদমের লড়াইকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন। বরানগর কেন্দ্রে সায়নদীপ লড়ছেন। এখানে সায়ন্তিকা এবং সজল ঘোষ দুজনেই যথেষ্ট হাই ভোল্টেজ প্রার্থী, কিন্তু সায়নদীপ ওখানে মাঠ ছাড়েননি। আর আইএসএফ প্রার্থীরা লড়াইয়ের নতুন নতুন ফ্রন্ট খুলে দিয়েছেন। আমডাঙ্গাতে প্রার্থী করেছেন বিশ্বজিৎ মাইতিকে, এবং এই আমডাঙ্গায় তৃণমূল একজন পীরজাদাকে প্রার্থী করেছেন, কাসেম, যিনি একটা সময় তৃণমূলের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু একটা সংখ্যালঘু প্রধান এলাকাতে আইএসএফ এর মতো একটি দল, একটি সংখ্যাগুরু বাই ডিফল্ট যিনি হিন্দু, তার রাজনৈতিক বিশ্বাস কি আমি জানি না, সরি, তার ধর্মীয় বিশ্বাস কি আমি জানি না, কিন্তু তাকে সেখানে পুট করেছেন এবং আমডাঙ্গায় তীব্র লড়াই হতে চলেছে। আপনারা ফলাফল বেরোনোর পর এটা দেখে নেবেন। এছাড়াও আইএসএফ দেগঙ্গা, বসিরহাট উত্তর, মিনাখা, হারোয়া এই কেন্দ্রগুলোতে তাদের ক্ষমতার মধ্যে বামপন্থীদের সঙ্গে নিয়ে তুমুল লড়াই দিচ্ছেন। আমার বলবার উদ্দেশ্য এটা নয় যে এই 10টা কেন্দ্র বাদ দিয়ে বাকি 23টা কেন্দ্রে বামপন্থী বা আইএসএফ প্রার্থীরা লড়ছেন না। যেখানে জয়লাভ বা দূরের কথা দ্বিতীয় স্থানে যাওয়ার সম্ভাবনাও হয়তো নেই, সেখানেও কিন্তু বাম প্রার্থী, আইএসএফ প্রার্থী তারা তাদের পক্ষে যতটা সম্ভব লড়াই দিচ্ছেন। কিন্তু এই 10টা কেন্দ্রে আমি যেগুলো মেনশন করলাম, পরিস্থিতি এমন জায়গায় বামপন্থী এবং খামপন্থীরা নিয়ে যেতে পেরেছেন, বিজেপি বা তৃণমূল কংগ্রেস দুটো শিবিরের কপালে চওড়া ভাঁজ পড়েছে। এবং তার কারণটা আজকের যে পরিস্থিতি, বিশেষ করে দমদম, উত্তর দমদম, কামারহাটি, পানিহাটি, বরানগর, এগুলোতে যেটা আমি বলছিলাম যে বামপন্থীরা তাদের খারাপ সময়েও 20% বেশি ভোট নামেনি। নাপতে নাপতে যেখানে সামগ্রিকভাবে গড় অনেক নিচে বামপন্থীদের ভোট প্রাপ্তি। আর এই নির্বাচনের বৈশিষ্ট্যটা এই কেন্দ্রগুলোতে এমন একটা জায়গায় পৌঁছেছে, কেউ যদি 32 বা 33% ভোট এনশিওর করতে পারেন তাহলে তিনি জিতে যাবেন। অর্থাৎ একটা মাল্টি কর্নার কন্টেস্ট, বাইনারিকে ভেঙে সেটা বাস্তবে উত্তর 24 পরগনার একটা বড় অংশ জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস এই বিশেষ করে এদের বামপন্থীদের এবং আইএসএফ এর সভা সমাবেশ মিছিলে যে বিপুল পরিমাণ তরুণ এবং যুবকেরা আসছে, আগামী দিনের রাজনীতি যদি মূল ভার্টিক্যালসে কোথাও কোনো পরিবর্তন ঘটাতে হয়, তাহলে পারে এই নতুন আসা যে শক্তি, এদেরকে বামপন্থী শিবির কতটা ধরে রাখতে পারবে, কতটা রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করতে পারবে, এবং সামনে যে দীর্ঘমেয়াদী কঠিন লড়াই আসতে চলেছে তার সৈনিক হিসেবে তাদেরকে সঙ্গে রাখতে পারবে, তার উপরে কিন্তু বামপন্থার পুনরুজ্জীবনের যে স্লোগান বামপন্থীরা দিয়েছেন সেটা কিন্তু বহুলাংশে নির্ভর করছে। বামপন্থী তত্ত্বকথার যারা অবাক জানেন তারা এটা জানেন, সংসদীয় যে লড়াই সেটা সংসদের বাইরের লড়াইয়ের অধীন হবে। আর একটা কথা আমি বারবার গভীর বিশ্বাসের সঙ্গে বলেছি, পশ্চিমবঙ্গে বামপন্থার পুনরুজ্জীবন কেবলমাত্র সংসদীয় লড়াইয়ের মধ্যে দিয়ে হওয়া আজকের পরিস্থিতিতে অসম্ভব। সেই পুনরুত্থান যদি সত্যি সম্ভব করতে হয় তাহলে বৃহত্তর বামপন্থী শক্তি তাদের মধ্যেকার বিভিন্ন সেটসের যা যা বিভাজন আছে, কে একটু বেশি লাল, কে একটু কম লাল, এগুলোকে মিটিয়ে রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসতে হবে। কিন্তু এই নির্বাচনী সংগ্রামে যেভাবে কঠিন, প্রতিকূল এবং বৃহৎ মিডিয়া নির্মাণ করা দ্বিমেরু একটা নির্বাচনী ইকোসিস্টেম মানুষের সামনে তুলে ধরা হয়েছে, সেটাকে ভেঙে সাহসের সঙ্গে যারা বিভিন্ন কেন্দ্রে লড়াই দিচ্ছেন এবং প্রায় জয়ের জায়গায় আছেন, সেটা কিন্তু একজন রাজনীতির পর্যবেক্ষক হিসেবে
আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দ্য নিউজ কাউন্টার এখন এই পর্যন্ত। আপনারা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের বলতে পারেন সাবস্ক্রাইব করবার জন্য, কারণ পেইড প্রমোশন করার মতো কোনো আর্থিক সঙ্গতি আমাদের নেই। আর অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, সেখানে একটু কষ্ট করে জানাবেন। আপনাদের ইনপুট আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে চেষ্টা করবেন খুব ভালো থাকবার।